দর্শক আমন্ত্রণ আজকের সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণে আমরা কথা বলে থাকি প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে। আজকেও তার ব্যতিক্রম নয় এবং আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে দুইজন খবরের মানুষ আমাদের সাথে রয়েছেন। প্রতিদিনকার মতো আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল শাহিন, আপনাকে আমন্ত্রণ, এবং একই সাথে রয়েছেন জিহাদুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ। শুরুতেই সাইফুল শাহিন, আপনার কাছে একটু যেতে চাই। কয়েকটি বিষয় খুবই ভাবাচ্ছে, বেশ উদ্বিগ্ন রয়েছে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের মানুষও। আমি সেই জায়গা থেকে একদম ইরান এবং ইসরায়েল যে দ্বন্দ্ব, সেটি নিয়ে আপনার কাছে জানতে চাই যে আসলে হচ্ছেটা কি, এর সূত্রপাত কিভাবে, কেন হচ্ছে এবং কি হতে পারে সামনে, একটু যদি খোলাসা করতেন। দেখুন, এই মুহূর্তে কিন্তু এটি বেশ একটি উদ্বেগের বিষয় এবং যারা বিশ্বের রাজনীতি এবং বিশ্ব অর্থনীতি সবকিছু মিলিয়ে যারা কাজ করেন বা যারা কথা বলেন, তাদের কাছে উদ্বেগের বিষয়, সবচেয়ে বড় উদ্বেগ। কোনো যুদ্ধই তো আসলে আমরা কাম্য করি না, কোনো যুদ্ধই ভালো কোনো ফলাফল বয়ে আনে না। কারণ এর আগেও আমরা দেখেছি যে যুদ্ধগুলো হয়েছে, ইরান যুদ্ধ হয়েছিল 80 থেকে 88 সালে এবং এটিকে বলা হয় তারপরে সবচেয়ে বড় হামলা ইরানের উপরে। এখন যে ইসরায়েলের হামলাটা হয়েছে, ইসরায়েল কেন হামলা করছে ইরানকে, কেন, তাদের লক্ষ্য কি? লক্ষ্য আসলে ইসরায়েল এবং বেশ কয়েকটা পশ্চিমা দেশ, তাদের সন্দেহ হচ্ছে যে ইরান গোপনে একটা ব্রেকআউট সক্ষমতা তৈরি করছে। ব্রেকআউট সক্ষমতা কাকে বলে? যে পারমাণবিক অস্ত্র তৈরি এবং সেটি প্রয়োগের যে খুব দ্রুত করার মতো একটা পরিস্থিতি, সেটাকেই ব্রেকআউট সক্ষমতা বলে। এবং এই যে ইরানের প্রতি এই সন্দেহ পশ্চিমা দেশগুলোর, ইসরায়েল সহ, এবং এই সন্দেহ থেকে কিন্তু দীর্ঘদিন ধরেই, গত 1 দশক ধরে ইসরায়েল বারবার চেষ্টা করে আসছে যে ইরানকে কিভাবে দমানো যায়, ইরানকে কিভাবে আসলে তাদের এই গতি কমানো যায়, যে কারণে এই অভিযোগটা ইরানের প্রতি ছিল। কিন্তু ইরান কখনোই তার এই অভিযোগকে স্বীকার করেনি। তারা বলেছে যে না, আমরা সামরিক শক্তিতে যতটুকু দরকার রাশিয়ার সহযোগিতায় আমরা সেটি বৃদ্ধি করছি, কিন্তু আমাদের কোনো বাজে নাই, এটা নিয়ে কোনো চিন্তা নাই, আমরা এটা নিয়ে কোনো কাউকে হামলা করব বা বড় ধরনের কোনো কাউকে ক্ষতিগ্রস্ত করব, সে ধরনের কোনো চিন্তা তাদের ছিল না। কিন্তু ইসরায়েল কিন্তু ঠিকই তাদের যে লক্ষ্য, যে ইরান যাতে পারমাণবিকভাবে খুব দ্রুত এগিয়ে না যেতে পারে সেই দিকে, এবং পারমাণবিক চুক্তির বিষয়গুলো কিন্তু রয়েছে তাদের বিরুদ্ধে, সেই অভিযোগ রয়েছে যে তারা পারমাণবিক শক্তি এমনভাবে তৈরি করছে নিজেকে, যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের জন্য সেটি হুমকি হয়ে দাঁড়াবে। হঠাৎ করে যে তাদের একজন পারমাণবিক বিজ্ঞানী মারা গেলেন আততায়ীর হাতে, নির্জন রাস্তায় তাকে রিমোট কন্ট্রোল একটা গুলির মাধ্যমে মেরে ফেলা হলো। তো এই যে ঘটনাগুলো শুরু হলো, সেখান থেকে শুরু। তো এখন যে অবস্থা যুদ্ধের, ইসরায়েল যে পরিমাণ হামলা ইরানে চালিয়েছে, ইরান কিন্তু মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা তাদের পারমাণবিক যে কারখানা বা যেখানে তারা কাজ করে, যেখানে বড় বড় স্থাপনা, সেগুলোতে কিন্তু তাদের যে শক্তি সক্ষমতা, সেই জায়গাগুলোতে আক্রমণ করা হয়েছে। ইরানও আক্রমণ করছে, পাল্টা আক্রমণ করছে, কিন্তু ইরান ওইভাবে যে জায়গাগুলোতে সামরিক শক্তির যে জায়গাগুলোতে পাল্টা আক্রমণ করা দরকার সেখানে হয়তো করতে পারেনি। আমরা যেটি বিশ্বের খবরে বা গণমাধ্যমগুলোতে যে খবর আসছে, সেখানে যেটি দেখছি যে ইরানের যে আগের যে অবস্থান ছিল, ইরানের যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা যেভাবে নিজেদেরকে শক্তিশালী হিসাবে হুমকি দিতেন, তারা কিন্তু এখন অনেকটাই নমনীয় অবস্থায় রয়েছেন। তো এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্র চাইলে এই যুদ্ধটাকে যে কোনো সময় থামিয়ে দিতে পারে। জি শাহিন, একটুখানি জানতে চাই, অনেকেই তো আসলে মন্তব্য করছেন, অনেকেই বলছেন যে এই দুই দেশের যে দ্বন্দ্ব, সেটি আসলে একরকম প্রক্সি যুদ্ধ। সেইখান থেকে কি মানে কিছু জানা যায় বা আঁচ করা যায় যে অন্য কারো মদদ বা অন্য কোনো ইচ্ছে থেকে, আকাঙ্ক্ষা থেকে এটি হতে পারে? এটি আসলে ওই যে আমি যেটি বললাম যে ইরান যদি যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে ইসরায়েলে, সেই দিকে কোনো হামলার পরিকল্পনা করে বা হামলা চালায়, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিপক্ষে অবস্থান নিবে। যদিও যুক্তরাষ্ট্র বলছে যে তারা এই যুদ্ধের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ইতিমধ্যে কিন্তু পশ্চিমা দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্য, তুরস্ক থেকে শুরু করে সৌদি আরব, এরা কিন্তু ইরানকে সমর্থন দিচ্ছে। আবার এইদিকে পশ্চিমা বিশ্ব কিন্তু তাদের বিপক্ষে, এবং যুক্তরাজ্য, তারপরে আপনার অন্যান্য যে দেশগুলো রয়েছে, তারা কিন্তু আলোচনার জন্য আমন্ত্রণও জানিয়েছে। এখন আসলে কি হবে, এটার একটা প্রভাবটা কি হবে? মূল কারণ হচ্ছে যে ইরানকে সামরিক
পারমাণবিক যে শক্তি, সেই শক্তির থেকে দমাতেই ইসরায়েলের, এটাই আরও 1 দশক থেকেই তারা করছিল। এটি তাদের মূল কারণ যে তাকে দমাতে হবে, ইরান যেন আরও শক্তিশালী না হতে পারে, এইটা হচ্ছে মূল কারণ। তো সেটির জন্য অবশ্যই যুক্তরাষ্ট্র, যেহেতু ইসরায়েলকে তো সাপোর্ট দেয় যুক্তরাষ্ট্র একটা বড় শক্তি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, যদিও বলছে যে আমরা এটা চাই না যে এই যুদ্ধ এইভাবে হোক, কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে ঘা লাগলে কিন্তু যুক্তরাষ্ট্র ছেড়ে দিবে না, ইরানকেও ছাড়বে না। তো অতএব এই যুদ্ধের পেছনে অবশ্যই কোনো না কোনো একটা তৃতীয় পক্ষ বা কারো একটা ইন্ধনের একটা বিষয় রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এতে করে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সারা বিশ্ব। আমরাও কিন্তু, বাংলাদেশ কিন্তু কিছুদিন আগে আপনার ভারত পাকিস্তান যুদ্ধে আমরা খুব আতঙ্কে ছিলাম যে সেই যুদ্ধের কারণে, ইউক্রেনের যুদ্ধে আমাদের বড় একটা প্রভাব পড়েছে অর্থনীতিতে। সেই সময় আপনি জানেন যে সারা বিশ্বেরই বিভিন্ন কিছুর দাম বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, অন্যান্য। তো এখন যদি এই ইরানের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধে যদি আসলেই এটা চলমান থাকে এবং এটি যদি হয়, তাহলে কিন্তু যে প্রভাব পড়বে, এবং বিশেষ করে যদি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়, তেল আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেই তেলের কারণে, এই জ্বালানি তেলের কারণে সবকিছুর দাম বাড়বে। আপনি জানেন ভালো করে যে আমাদের বাংলাদেশি যারা ব্যবসায়ী, এরা তো সবসময় সুযোগ খোঁজে, যে একটা সুযোগ পেলেই কখন জিনিসের দাম, তারা জিনিসপত্র রেখে, গোপনে রেখে গুদামজাত করে দাম বাড়ায়। তো তারা তো এই যুদ্ধের সুযোগে দেখা যাবে যে তেল আসছে না, তেলের দাম বাড়ছে, তেলের দামের জন্য অন্য জিনিসের দাম বাড়বে, গাড়ি ভাড়া বাড়বে, গ্যাসের দাম বাড়বে, কাপড়ের দাম বাড়বে, খাবারের দাম বাড়বে। প্রভাব কিন্তু আমাদের সবার উপরেই পড়বে। যে কারণে আমি একই বিষয়ে একটু জিহাদের কাছেও যেতে চাই। জিহাদ, যেমনটি আসলে সাইফুল শাহীন বলছিলেন যে ইরানের বর্তমান যে অবস্থা, তেহরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে ইসরায়েল, একই সাথে তাদের যে ভঙ্গুর অবস্থার কথা তিনি বারংবার করে উল্লেখ করছিলেন। ধরুন এই মুহূর্তে ইরান তার হরমুজ প্রণালী বন্ধ করে দিল, সেক্ষেত্রে আন্তর্জাতিক অর্থনীতি সহ বাংলাদেশের অর্থনীতিতে আসলে কিরকম প্রভাব ফেলবে, বা বাংলাদেশের মানুষ কতটা ভুক্তভোগী হবে, কি মনে করেন? যেমনটা যদি বলতে চাই, প্রত্যেকটা যুদ্ধের পেছনে যেই জায়গাগুলো থাকে, ধরেন যে ইসরায়েলের পেছনে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, আবার ধরেন যে ইরানের পেছনে, এখানে দুইটা জায়গা আছে। একটা জায়গা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, মানে এই যুদ্ধকেন্দ্রিক কিছু বিষয়, যেটা হচ্ছে যে ইরান যেহেতু একটি মুসলিম কান্ট্রি, সেখানে মুসলিম যে দেশগুলো আছে সেই দেশগুলো, দেখা গেছে পাকিস্তান কিন্তু ইরানের হয়ে হুঁশিয়ারি দিচ্ছে যে পাকিস্তান এই ঘটনার কেন্দ্রকে, আজকে সকালে আমি গণমাধ্যমে দেখছিলাম যে নানাভাবে সেখানে আসছে যে পাকিস্তান হচ্ছে ইরানকে সমর্থন দিবে, বা এই ঘটনার পেছনে যদি ইরানের সেখানে যদি পাকিস্তানের পারমাণবিক হামলা বা সে ধরনের কার্যকলাপ করতে হয়, তারা করবে, মানে এই ধরনের একটা ব্যাপার আসছে গণমাধ্যমে। আবার অন্যদিকে দেখেন ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র যেটা করছে, যে ইসরায়েলের সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলছেন যে তিনি আহ্বান জানাচ্ছেন, এই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছেন। আমরা কাশ্মীরের সেই ঘটনায়ও কিন্তু একই দৃশ্যই দেখেছি, যে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র একটা সেফ জোনে থাকার চেষ্টা করে। আবার অনেক জায়গা থেকে বিশ্লেষকরা কিন্তু অভিযোগও তুলেন তাদের পেছনে, কারণ যে যুক্তরাষ্ট্র এটার পেছনে হাত থাকে, বা তারা এই যুদ্ধগুলোর পেছনে তাদেরও একটা কি বলে যে তাদেরও একটা লাভের জায়গা থাকে। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে যুক্তরাষ্ট্র বারবার করে ওই ভূমিকায় অবতীর্ণ হন, যে যদি এই যুদ্ধটা থামানোর পেছনে আমরা চেষ্টা করছি বা আমরা আহ্বান জানাচ্ছি, এই দৃশ্যপট কিন্তু আমরা সে কাশ্মীরের ঘটনায়ও দেখেছি, ভারত পাকিস্তান যুদ্ধেও দেখেছি। কিন্তু এখন এসে সেই একই দৃশ্যই কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু বলছে বারবার করে যে আমরা আহ্বান জানাচ্ছি, আবার অন্যদিকে তাদের হুঁশিয়ারির দৃশ্য আছে। যদি যুক্তরাষ্ট্রের সবকিছুতে আসলে আঙুলটি উঠছে বিশ্ব মোড়লের দিকে, কেউ কেউ আসলে মনে করছেন যে তারা নিজেরাই ইন্ধন দিচ্ছে, আবার একই রকম ভাবে এটা হয়তো বহির্বিশ্বের একটা আইওয়াশ করার চেষ্টাও হতে পারে। জি, এটা কিন্তু আমি একটু বলতে চাই যে ইরান আর ইসরায়েলের যুদ্ধের কথা যখন আমরা বলছি, ইসরায়েল একটি দেশ, অনেকগুলো মুসলিম দেশের মাঝখানে একটি দেশ, এত শক্তি সে কোথায় পেল, কিভাবে শক্তিশালী হলো? হঠাৎ করে তো আর হয়নি। দীর্ঘ 70-74 বছরের একটা ব্যবধান। এখানে ব্রিটিশরা যখন চলে যায়, তারপর থেকে ইসরায়েল আস্তে আস্তে তাদের অবস্থান তৈরি করেছে। তারা বিজ্ঞান, পরমাণু, অর্থনৈতিক, সামরিক সব দিক থেকে কিন্তু একটা শক্তিশালী দেশ এখন এই মুহূর্তে। এবং তারা এমন জায়গায় অবস্থান করছে, এবং তাদের দেশে যে নাগরিকত্ব, শুধুমাত্র ধর্মভিত্তিক নাগরিকত্ব দেয় তারা, সেটা বিশ্বের যে কোনো ইহুদি হোক, তারা সেখানে তাদের দেশে নাগরিকত্ব দেয়। তো এই তাদের পেছনের শক্তি কারা? তাদের পেছনের শক্তি সেই শুরু থেকেই যুক্তরাষ্ট্র। তাদেরকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে সহযোগিতা সারা বিশ্বে তারা দিয়ে থাকে, সবচেয়ে বেশি সহযোগিতা তারা ইসরায়েলকে দিয়েছে। তো এখানে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট যে ইসরায়েলকে কিভাবে যুক্তরাষ্ট্র ব্যবহার করবে,
ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কারণে এখানে তো তাদের নিজস্ব একটা অবস্থান অবশ্যই রয়েছে। জি স্বাভাবিক। আপনি ইসরায়েলের কথা বলছিলেন যে তাদের পেছনের শক্তির কথা বলছিলেন। দেখুন, ইরানও যখন আসলে ইসরায়েল থেকে আলাদা হলো বা তাদের যখন সেই জন্মলগ্ন থেকে, তখন কিন্তু ইরানের যেসব নেতারা ছিলেন তারা কিন্তু মনে মনে এই ধারণাটা পোষণ করতেন যে ইসরায়েল আসলে অবৈধভাবে মানুষের ভূমি দখল করছে। একরকম নেতিবাচক একটা দৃষ্টিকোণ থেকে সবসময় তাদেরকে রাখা হতো। আপনি মানে আসলে কি মনে করেন যে শুধুমাত্র কি এই দৃষ্টিভঙ্গির কারণেই তারা এরকম আক্রমণাত্মক না, হয়ে উঠলো? এই দৃষ্টিভঙ্গি এখানে আমি যেটি বললাম শুরুতে যে পরমাণু শক্তি, ইরানের যে পরমাণু শক্তি যেভাবে বাড়ছে সেটিকে যেমন স্তীমিত করার জন্য ইসরায়েল যে ঘটনাগুলি ঘটছে, আক্রমণ চালাচ্ছে, এখানে তাদের আরেকটি আছে, তাদের একটা চিন্তাধারা আছে ইসরায়েলের। সেটি হচ্ছে যে তারা চায় যে ইরানের বর্তমান যে রাষ্ট্র ক্ষমতা যারা চালাচ্ছে এটাকে একদম দুর্বল করে দিয়ে ভেঙে দিবে এবং নতুন করে ওখানে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে নতুন করে শাসন পরিবর্তন করবে, শাসন ব্যবস্থার পরিবর্তন করবে। এটি কিন্তু তাদের একটা বড় ধরনের টার্গেট রয়েছে যে ইরানের শাসন ব্যবস্থার যদি পরিবর্তন আনতে পারে তখন তারা নতজানু হয়ে থাকবে তাদের কাছে, তারা আর নিজেদের মতো মাথা উঁচু করে কথা বলতে পারবে না। সবাই তো চায় নিজেকে বড় রাখতে, তার আশপাশে যারা থাকবে ক্ষমতায় থাকতে চায়, তাদেরকে তাদের বলয়ের মধ্যে রাখতে চায়। এখন যারা ইরান শাসন করতেছে তারা তো সেই বলয়ে থাকতে চায় না, যে কারণেই ইসরায়েল চাচ্ছে যে তাদের শাসন ব্যবস্থা ভেঙে দিবে, তাদেরকে এমন পরিস্থিতিতে নিবে যাতে ইসরায়েলের কথা ইরান উঠে, ইরান বসে। কিন্তু সেটি কতটুকু সম্ভব হবে জানি না। জি, এই তো গেল বর্তমান অবস্থা। তাহলে মানে ভবিষ্যতে কি হতে পারে বা সামনের দিকে কি হতে পারে? যুদ্ধের পরিণতি বা কি? যুদ্ধের পরিণতি তো বললাম যে সারা বিশ্বে এই যুদ্ধ যদি চলমান হয়, সারা বিশ্বে এটির একটি প্রভাব পড়বে, বড় ধরনের প্রভাব পড়বে, অর্থনৈতিক একটা প্রভাব পড়বে সারা বিশ্বের উপরে এবং এটি আরো বড় ধরনের কোনো যুদ্ধের দিকে যায় কিনা, যেহেতু পুরো বিশ্বটাই এখন পশ্চিমা বিশ্বের সাথে মধ্যপ্রাচ্যের যেহেতু একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এই দ্বন্দ্বের সাথে যদি চীন রাশিয়ার অবস্থান আমাদেরকে বুঝতে হবে। চীন রাশিয়া আসলে কি, মুসলিম বিশ্বর যারা রয়েছে তারা কোন অবস্থানে থাকবে, এখানে যদি আপনি বলেন যে আরো যারা রয়েছে, পাকিস্তান রয়েছে, তাদের যদি সমর্থন আসে, সবকিছু মিলে বড় ধরনের একটা অসঙ্গতি বা বড় ধরনের একটা দুঃসংবাদই আমি মনে করি যে যদি এই যুদ্ধ চলতে থাকে সারা বিশ্বের মানুষের জন্য একটা দুঃসংবাদ হবে। তো আমাদের কথা হলো যে সেটি যেন না হয়। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই সবসময়, সারা বিশ্বের মানুষ শান্তি চায়। এবং আমার মনে হয় যে বিশ্বের যারা বড় বড় কর্ণধাররা রয়েছেন, বিশ্ব মোড়ল যারা রয়েছেন, বিশেষ করে ট্রাম্পের একটা বড় দায়িত্ব রয়েছে এখানে যে এই হানাহানি আসলে যাতে না হয়। কারণ এতে কিন্তু ক্ষতিগ্রস্ত কি হবে, একটি দেশ আরেকটি দেশের সাথে তাদের ক্ষমতার লড়াই করছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু মারা যাচ্ছে, প্রচুর সাধারণ মানুষ মারা যাচ্ছে। এদের কি অপরাধ? এই সাধারণ মানুষগুলোর কি অপরাধ? তারা তো কোনো অপরাধ করেনি, তারা তো পরমাণু করতে যায়নি, অস্ত্র বানাতে যায়নি, তারা তো কাউকে পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ করতে যায়নি। এখন দেশ আর একটা দেশের সাথে ক্ষমতার লড়াই, তাদের শক্তির লড়াই, সেই লড়াইয়ে সাধারণ মানুষ বলি হচ্ছে, শিশুরা বলি হচ্ছে, নিরীহ মানুষ বলি হচ্ছে। এটি তো আসলে মেনে নেওয়া যায় না। তো আমরা চাই যে এটি তারা বুঝবেন যারা। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই, যেটি হচ্ছে যে সাধারণ মানুষের কথা বলছিলেন, দ্বন্দ্বে জড়িত দুইটি দেশের মানুষের কথা বলছিলেন। বাংলাদেশি অনেক মানুষ কিন্তু ইরানে অবস্থান করছেন, এখনো পর্যন্ত কি আসলে তাদের ব্যাপারে কিছু জানা গেছে বা যোগাযোগের কোনো চেষ্টা করছে? হ্যাঁ, বাংলাদেশের যারা রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে বাংলাদেশে, ইরানে যারা পড়াশোনা করে ওখানে। আমরা যেটি জেনেছি যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি কোনো মানুষ আহত বা নিহত হয়নি, সেই ধরনের খবর পাইনি। তারা একটা সেফ জোনে রয়েছেন এখন পর্যন্ত এবং তাদের জন্য একটি হটলাইন খোলা হয়েছে। সেই হটলাইনের মাধ্যমে তারা পরিবারের সাথে বা দেশের যদি কারোর সাথে যোগাযোগ করতে হয় বা তাদেরকে দেওয়া হয়েছে, সেই তারা যদি কোনো প্রবলেমে পড়ে বা বিপদে পড়ে সেই হটলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো আশা করি বাংলাদেশ সরকার সেই বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে দেখবে। যদি খুব বেশি বড় ধরনের সমস্যা হয় তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় নিরাপদে, সেটি বাংলাদেশ সরকার করবে, এটি আমাদের আশা। জি জিহাদ, একই প্রশ্ন আপনার কাছে, কারণ ইতিমধ্যে বহির্বিশ্বে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের অনেক বেশি আগ্রহ, বিভিন্ন দেশে তারা আসলে যেয়ে থাকে এবং হঠাৎ করে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যায়। কয়েকদিন আগেও হয়তো কয়েকটি রাষ্ট্র তাদের দেশের ভিসা বন্ধ করলো বা হচ্ছে উচ্চ শিক্ষার সেই সুযোগটাকেও কমিয়ে দিল। এই মুহূর্তে আসলে কি কামনা করেন যে আসলে সরকারের কি ধরনের ভূমিকা এখানে থাকতে পারে, যেটি আসলে বহির্বিশ্বে আমাদের যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য খুবই লাভজনক হবে বা উপকারী হবে? দেখেন, বাংলাদেশের মানে এই যে রাজনৈতিক অস্থিরতা বলেন, বাংলাদেশের 5ই আগস্টের
পূর্ববর্তী যে সময়, সেই সব নানা কারণ মিলিয়ে এমনিতেই বাংলাদেশের বর্তমান যে প্রজন্ম, তাদের একটা বড় অংশ দেখেন যে উচ্চশিক্ষার জন্য বিদেশের দিকে কিন্তু তাকিয়ে থাকে বা অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে থাকে, অন্য দেশে যাওয়ার চেষ্টা করে, বিশেষ করে ইউরোপ বা অন্যান্য যে দেশগুলো রয়েছে। এখন বাংলাদেশের সেই পরিবেশ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে একটা অংশ দেশের বাইরের চিন্তা করে, এবং সেখানে তাদের যেহেতু এই ধরনের সমস্যাগুলোতে পড়ছে এবং বহির্বিশ্বের এই ব্যাপারগুলো তো ঘটছেই, সরকারকে এগুলো নিয়ে আরো ভাবা উচিত। এবং ইরানের এই ঘটনার বেশ কয়েকদিন পরে গিয়ে কিন্তু দূতাবাস যেই সিদ্ধান্তটি এনেছে যে দুটো নাম্বার, হটলাইন নাম্বার করা বা সেখানে হোয়াটসঅ্যাপ সহ তারা যোগাযোগ করতে পারবে, তাদের বিষয়ে আরো আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যে ইরানের যখনই ঘটনাটা শুরু হয়েছে তখন থেকেই সেই শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবা উচিত ছিল যে বাংলাদেশের যারা রয়েছে দূতাবাসগুলোকে আরো সক্রিয় হওয়া, বাংলাদেশের সরকারকে সে বিষয়ে আরো ভাবা উচিত বা সে বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, তাদের নিরাপত্তা বিষয়ে ভাবা উচিত, তাদেরকে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশে ফিরিয়ে আনা বা সেই বিষয়গুলোতে আরো বেশি জোরদার করা উচিত। আর যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমি আরেকটু করে যদি বলতে চাই যে যুদ্ধর যে পরিস্থিতি নিয়ে শাহিন ভাইও বলছিলেন, যে এই জায়গাতে দেখেন প্রতিটা যুদ্ধের পেছনে আমার যেটা মনে হয় যে বিশ্বমোড়লদের কিন্তু একটা আধিপত্য বিস্তার বা লাভের জায়গা থাকে। সেটা দুইটা জায়গা থেকে হতে পারে। একটা জায়গা থেকে হচ্ছে যে তাদের তো আধিপত্য বিস্তারের জায়গা থাকেই, প্রথমত যারা অস্ত্রের ব্যবসার সাথে যারা জড়িত বিশেষ করে বা সেই ধরনের জিনিসপত্রের সাথে জড়িত, তারা কিন্তু চায় যে যত বেশি যুদ্ধগুলো লাগবে তত বেশি কিন্তু তাদের অস্ত্রের বেচা বিক্রি বাড়বে, তাদের বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে, এই চিন্তাটা থাকে। এবং সেখানে বর্তমান যে পরিস্থিতি, এই ইসরায়েলের হামলার যে শুরুটা, সেটা কিন্তু গাজায় ফিলিস্তিনের উপরে যেই হামলার যে নির্মমতা আমরা দেখেছি, সেটা নিয়ে বাংলাদেশেও কিন্তু অনেকগুলো মুভমেন্ট হলো বা বাংলাদেশের মানুষও সেটা নিয়ে সোচ্চার হলো, সারা বিশ্বের মানুষই। কিন্তু সেখানে এই ইসরায়েলের মধ্যে যে ইহুদিবাদী একটা সাম্রাজ্য তৈরি করা বা তাদের সেই আধিপত্য বিস্তারের জায়গা তৈরি করা বা ইসরায়েলকে আবার হচ্ছে যুক্তরাষ্ট্র সেভাবে নিয়ন্ত্রণে নেওয়া, এই ব্যাপারগুলো আছে। সেখানে মুসলিম যে কান্ট্রিগুলো আছে, ধরেন ইরানকে এখন পাকিস্তান যেমন বলছে যে তারা সমর্থন দিচ্ছে, সেখানে সেই সমর্থনের জায়গা আসছে, আবার তারা ইরানের হয়ে হুঁশিয়ারি দিচ্ছে। দুটো দেশের এই যুদ্ধের জায়গায় আপনি দেখেন যে ইসরায়েল যেমনটা বলছে যে তারা পাল্টা হামলা করছে, তারা নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে ব্যস্ত, ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারাও বলছে যে আমরাও সেই হামলাটা করছি বা আমরাও পাল্টা আক্রমণের দিকটা আমরা করে যাচ্ছি। সেই জায়গাতে একদিকে যেমন মুসলিম যে দেশগুলোকে আহ্বান জানানো হচ্ছে যে তারা একত্রিত হয়, অন্যদিকে ইহুদিবাদী সাম্রাজ্যটা আর একটু সক্রিয় হওয়ার চেষ্টা হচ্ছে। এবং যদি এরকম হয়, ধর্মীয় জায়গা থেকে দুইটা জায়গা তৈরি করা হয়, যে ধর্মীয় জায়গা থেকে যারা মতাদর্শী রয়েছে, ইহুদি যে রাষ্ট্রগুলো রয়েছে সেই ধর্মের, তারা যদি একত্রিত হয় বা মুসলিম দেশগুলো একত্রিত হয়, এই যুদ্ধটা বা এই সহিংসতা ছড়িয়ে যাবে, বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। এবং সেটা যত দ্রুত আসলে নিয়ন্ত্রণে আসবে, যত দ্রুত আসলে এই যুদ্ধ পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে, ততই আসলে অন্যান্য দেশগুলোর জন্য ভালো এবং আমাদের জন্য ভালো, বাণিজ্যিকভাবে বা নানাভাবে আমরাও সেই জায়গাতে আসলে অনেক বেশি নিরাপদে থাকবো অন্যান্য দেশগুলো। আন্তর্জাতিক নিয়ে কথা বলেছি, এই মুহূর্তে জানতে চাইবো বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা। এবং শুরুতেই আমি আসলে জিহাদের কাছে যেতে চাই। জিহাদ, গত কয়েকদিন নগর ভবন নিয়ে আপনার অনেক ব্যস্ততা আসলে আমরা দেখেছি, টেলিভিশনেও দেখেছি, গণমাধ্যমেও নগর ভবন নিয়ে অনেক কিছু প্রচারিত হচ্ছে। আসলে নগর ভবনে হচ্ছে এটা কি? নগর ভবনে, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেখানে আপনি জানেন যে বেশ কয়েক মাস ধরে আসলে এই যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন বা সেটা নানাভাবে রূপ নিয়েছে। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সেটা আন্দোলন সারা রাত ব্যাপী চলেছে বা নানা ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আজকে একটা বিষয় বেশ আলোচনায় আছে, যদি সে বিষয়টা বলি যে আজকে প্রথম এতদিন পর 5ই আগস্টের পরে প্রথম একটি সভা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে, এবং সেই সভাটি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এবং তিনি সবার পেছনের যে ব্যানারটি ছিল যে মাননীয় মেয়র ইশরাক হোসেন, মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং অর্থাৎ তাকে এখনো শপথ পড়ানো হয়নি বা তিনি নিজেই সেই দায়িত্বটা নিয়েছেন বা নগর ভবনের যে কার্যক্রম বা সেই দায়িত্ব তিনি নিয়েছেন। এবং সেই মেয়র শব্দটাকে নিয়ে, মানে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেহেতু এখনো অফিসিয়ালি বা কাগজপত্রে তাকে শপথ পড়ানো বা সেটা এখনো হয়নি, শপথ বাক্য পড়ানো হয়নি, কিন্তু তিনি নিজেকে মেয়র ঘোষণা করেই এক পর্যায়ে বলা যায় যে নিজেই সেই দায়িত্বটা নিয়ে আজকে নগর ভবনে গিয়েছেন। সেখানে তিনি মত বিনিময় করেছেন সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে। এবং গতকালকে যদি বলতে চাই যে ঈদের আগের আন্দোলন নিয়ে বলবো, কিন্তু সেই ঈদের 2-1 দিন আগেই আসলে যে আন্দোলনটা, চলমান আন্দোলনটা ছিল যে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য, সেটি কিছুদিনের জন্য ঈদের এই সময়টাতে সেটাকে স্থগিত করা হলো এবং পুনরায় আবার গতকাল থেকে শুরু হলো। এবং গতকালকে যখন সকাল থেকে, আপনি জানেন যে নগর ভবনের বেশ কিছুদিন ধরে প্রধান ফটকে তালা লাগানো, নগর ভবনের পুরো ভবনটা স্থবির হয়ে আছে, নগর ভবনের সেবা কার্যক্রমগুলো বন্ধ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, আমরা জানি যে ঢাকার বা এই নগরবাসী
নানা ধরনের সেবা আসলে তাদের প্রয়োজন হয়। সেখানে সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে ডেঙ্গুর যে উপদ্রব এখন বাড়ছে, সেটা নিয়ে নগরবাসীকে অনেক বেশি ভুগতে হয়। সেখানে যেখানে নগর ভবন যদি স্থবির হয়ে পড়ে থাকে, সেখানে নগরবাসী সেবাটা আসলে পাবে কিভাবে? সেই কার্যক্রমে গতকাল চলমান যে আন্দোলন সেটি আবার গতকাল শুরু হলো, এবং নগর ভবনের কর্মচারীদের মধ্যে একটা অংশ, বলা যায় যে কিছু অংশ হয়তো তাদের মতো করে আছেন, একটা অংশ তারা মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে তারা আন্দোলনটা করছেন, এবং প্রধান ফটকে তালা লাগানো থাকলেও ভেতরের সিঁড়ির একেবারে ভেতরের অংশতে তথ্য কেন্দ্রের যে জায়গাটা, সেখানে তারা ব্যানার নিয়ে বসে তারা আন্দোলন করছেন। গতকালকে দুপুরের দিকে কিন্তু সেই আন্দোলনে ইশরাক হোসেনও সেখানে গিয়েছেন তাদের সেই আন্দোলনে সমর্থন জানানোর জন্য, এবং সেখানে গিয়ে তিনি বলেছেন যে নগর ভবন এখন থেকে আমাদের তত্ত্বাবধানেই চলবে। যেহেতু তাকে শপথ পড়ানো হচ্ছে না বা মেয়র হিসেবে তাকে মেয়রের চেয়ারে বসানো হচ্ছে না, তিনি নগর ভবনের তত্ত্বাবধানে থাকবে বলেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। এবং এই ঘোষণার পরে তিনি বলেছেন গতকালকের তার যে হুঁশিয়ারি ছিল যে নগর ভবনের জরুরি যে সেবা কার্যক্রম, আমরা জানি বেশ কয়েক মাস ধরে, মানে বেশ কিছুদিন ধরে এই যে জরুরি সেবা কার্যক্রম, জননিবন্ধন বা এই ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে, সেবাগুলো রয়েছে, সেগুলো ব্যাহত হচ্ছিল। সেটি গতকাল থেকে আবার বলা হলো যে সেই জরুরি সেবাগুলো চলবে, তবে কোনো কর্মকর্তারা নগর ভবনে প্রবেশ করতে পারবেন না, নগর ভবনের প্রধান ফটকে তালা থাকবে, এবং চলমান যে আন্দোলনটি আছে সেই আন্দোলন চলমান থাকবে। এটি গতকালকের সিদ্ধান্ত ছিল বা তিনি ঘোষণা দিয়েছেন। আজকে সকাল থেকেও, মানে প্রতিদিন সকাল থেকে শুরু হয় এবং সেটা বিকাল 5টা পর্যন্ত এই আন্দোলনটা চলে তাদের নগর ভবনের ভেতরে। আজকে সকালেও কিন্তু পুনরায় আগের মতো করে ঢাকাবাসীর ব্যানারে, বাট সেখানে কর্মচারীরা আন্দোলনটা করছেন, তারা আজকেও সেই আন্দোলনটি করছিলেন। সকাল থেকে আন্দোলন করার এক পর্যায়ে দুপুরের দিকে ইশরাক হোসেন আবার সেখানে গেলেন, আবার একটি মত বিনিময় সভার আয়োজন করলেন, এবং সেখানে নগর ভবনের যারা সংশ্লিষ্ট রয়েছেন, অর্থাৎ যারা ইশরাক সমর্থকরা বা যারা হয়তো নিউট্রাল আছেন, তারা অনেকে নিশ্চুপ আছেন, এরকম তাদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা হলো, এবং সেখানেও তিনি এই কিভাবে কার্যক্রমগুলো চলবে, সামনের দায়িত্ব নেওয়া যায়, বা তার কথা তিনি যেটা বলতে চাচ্ছেন যে নগরের যেহেতু সেবাগুলো ব্যাহত হচ্ছে বা নগরের সেবা নিয়ে কথা বলছিলেন, এটি যদি হয় আসলে সিটি কর্পোরেশনের চিত্র, তাহলে সেখানকার যারা আসলে সাধারণ নাগরিক, সামনেই তো ডেঙ্গুর একটি প্রকোপ বা ডেঙ্গুর সময় চলে আসছে, তাদের উদ্বেগের জায়গা কি দেখছেন আপনি? তারা কি বলছে? আপনি দেখেন দুটি সিটি কর্পোরেশনে যেই পরিমাণ এর আগে আমরা গত টার্মগুলোতে যেটা দেখেছি যে বরাদ্দ হচ্ছে, বাজেট হচ্ছে, কিন্তু বাজেট নিয়ে জনগণের একটা প্রশ্ন থাকতো যে বাজেট হচ্ছে মশা নিধনের জন্য নগরের দুটো বড় সমস্যা, একটা জলাবদ্ধতা, একটা মশার এই উপদ্রব বা ডেঙ্গুর উপদ্রব। সেটির কারণে আমরা দেখি যে একটা বড় সময় ধরে নগরবাসী আসলে ডেঙ্গুর প্রকোপের কারণে তারা আসলে অসুস্থ হচ্ছেন, আবার জলাবদ্ধতার কারণে হালকা বৃষ্টিতে নগরের সড়কগুলো ডুবে যাচ্ছে পানির নিচে। এবং এই দৃশ্যপটে নগরের এই সংস্কার নিয়ে, ড্রেনগুলো নিয়ে, এই আবার সেখানে জমাট পানির কারণে মশার উপদ্রব নিয়ে নগরবাসীর তো সবসময় একটা অভিযোগের জায়গা ছিল যে কেন এটা নিরসন করা হচ্ছে না। প্রতি বছর বাজেট বাড়ানো হতো, বাজেট নিয়ে বলা হতো, এবং সেই বাজেটের পরে আবার বলা হতো যে সেটার সমাধান আসবে, সেই সমাধান কিন্তু আসেনি। এই মুহূর্তে যে কয়েক দফায় আন্দোলন হলো, এখন যে কার্যক্রম স্থবির, ঠিক এটি নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি? জনগণের যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে যদি এই দুটি নগর ভবনের, দেখেন উত্তর সিটি নিয়ে হয়তো শাহিন ভাইও বলবেন, কিন্তু সেখানে মেয়র নেই, দক্ষিণ সিটিতেও মেয়র নেই, সেখানে একজন মেয়র ইশরাক হোসেনকে সেখানে ধরেন যে হাইকোর্ট একটা রায় দিল, তারপরে সিটি কর্পোরেশন গেজেট প্রকাশ করলো এবং তিনি মেয়র হিসাবে নিজে দায়িত্বটা নিলেন বা ঈদের সময়টাও নিলেন। কিন্তু যদি বলি যে পুরো দমে তো কার্যক্রমটাই ব্যাহত, যেখানে কার্যক্রম চলমান থাকা অবস্থায় নগরবাসী আসলে তাদের উদ্বেগের জায়গা থাকে যে সেখানে তারা সেই সেবাগুলো ঠিকঠাক পান না। সেখানে নগর ভবনের সেবাই যেহেতু ব্যাহত, সেখানে মশার উপদ্রব নিয়ে তারা অনেক বেশি চিন্তিত, এবং তাদের অনেক বেশি সেটাতে উদ্বেগের জায়গা আছে যে এই সমস্যা, সামনে যে সমস্যা পড়তে যাচ্ছে, এই যে মশার যে উপদ্রবটা আবার বাড়তে যাচ্ছে বা জলাবদ্ধতা, এবার আপনি দেখেছেন যে বেশ কয়েকদিন আগেও বৃষ্টির কারণে সে পানি জমাট হয়েছে, এই সমস্যাগুলো সমাধান তো তাহলে আর হচ্ছে না। সেগুলো নিয়ে আবার আসবো আপনার কাছে, তার আগে আমি একটু সাইফুল শাহিনের কাছে যেতে চাই। শাহিন, আপনি তো লম্বা সময় উত্তর সিটি কর্পোরেশন নিয়ে কাজ করছেন, আসলে সেদিকটার কি অবস্থা? সেখানে তো নতুন একজন প্রশাসক এসেছেন, তিনিও নানা ধরনের ইতিবাচক মন্তব্য করেছেন, কিন্তু কাজের জায়গায় গিয়ে কি দেখেছেন? আসলে উত্তর আর দক্ষিণ তো আলাদা কিছু নয়। সিটি কর্পোরেশন তো, ঢাকা সিটি কর্পোরেশন হচ্ছে এমন একটি জায়গা যেটি হচ্ছে যে সাধারণ মানুষের, নাগরিকদের যে সেবা পাওয়ার অধিকার, সেই অধিকারের জায়গাটাই হচ্ছে সিটি কর্পোরেশন। তাদের সবকিছুই, যা কিছু প্রয়োজন তাদের, এই যে ধরেন বায়ু দূষণ হচ্ছে শহরে, মশা, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, সবকিছুই কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব, এবং এই সেবাগুলো পাওয়ার অধিকার রাখে নাগরিকরা, যে কারণে এই সিটি কর্পোরেশনের কাজ। এখন আপনি দেখেন যে দেশে একটা পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন এলো, আসার পরে দেশের সমস্ত যারা স্থানীয় সরকারে যারা মেয়র ছিলেন, কাউন্সিলর ছিলেন, কেউ পালিয়ে গেলেন, কেউ জেলখানায় গেলেন, তাদেরকে সরকারিভাবে বলা হলো যে আপনারা আপাতত তাদেরকে গ্যাজেট করে বাদ দিয়ে দেওয়া হলো, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তারপর কি হলো, যেহেতু বড় বড় যে সিটি কর্পোরেশনগুলো বিভাগীয়, যেমন ঢাকার বড়, চিটাগাং বড়,
তো ঢাকায় 2 জন প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো আমলারা কিন্তু, এবং একজনকে উত্তরের দায়িত্ব দেওয়া হলো, সে সপ্তাহে একদিন হয়তো আসতো উত্তর সিটিতে, কারণ সে একজন সচিব, তার তো মন্ত্রণালয়ে অনেক কাজ রয়েছে। দক্ষিণেও একই সেম, যাকে দায়িত্ব দেওয়া হলো সে প্রশাসক দিয়ে এইভাবে তো আসলে একটা সিটি কর্পোরেশন মানুষের সেবার কাজ চলতে পারে না। কারণ এমনিতেই দেশের 5ই আগস্টের পর একটা পট পরিবর্তন হয়েছে। এতদিন যারা সিটি কর্পোরেশন চালিয়েছে, বিশেষ করে মেয়র তাপস ছিলেন, তার অনুসারী যারা ছিলেন তারা একটু পেছনের দিকে অসহযোগিতা পালিয়ে রয়েছেন। আতিক সাহেবের যারা ছিলেন তারাও, যারা এতদিন নিগৃহীত ছিল বিএনপির লোকজন যারা কাজ করে, যেমন আজকে ইশরাকের আন্দোলনে যারা আন্দোলনের সংগ্রামে যারা করতেছে, ওখানে বিক্ষোভ করতেছে, তারা কিন্তু অর্ধেকের বেশি মানুষ সিটি কর্পোরেশনেরই কর্মী, জিয়াদ জানে সেটি। এবং ওই যে ঢাকাবাসীর ব্যানারে যারা আসছে, তার পুরান ঢাকার কিছু মানুষ আসছে, কিন্তু ওখানে কিন্তু কর্মচারীরা রয়েছেন। এই কর্মচারী কারা? এটা সাদেক হোসেন খোকার আমল থেকে তারা চাকরি করে সিটি কর্পোরেশনে, তারা ইশরাকের লোকই, আপনি মনে করতে হবে। তো এখন ইশরাকের যে বিষয়টা, ইশরাককে কেন এত ইঁদুর বিড়াল খেলা হলো ইশরাককে নিয়ে? কোর্ট রায় দিল, আদালত রায় দিল, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো, চিটাঙে রায় হলো, সাথে সাথে তাকে শপথ পড়িয়ে বসিয়ে দেওয়া হলো। ইশরাকের সমস্যা কি হয়েছিল? এটা তো নাগরিক সেবা। ইশরাকের মতো, ইশরাক হোক আর যেই হোক, যখন একজন দায়িত্বশীল মানুষ এই জায়গায় বসে, তখন নাগরিক সেবার অধিকারের জায়গাটা পরিষ্কার হয় এবং মানুষ সেই অধিকারটা পায়। যেহেতু পাচ্ছে না, তো এখন যে ঘটনা ঘটলো, যতই আমরা বলি যে এটা আসলে কতটুকু ঠিক হয়েছে আইনগতভাবে, আমি জানি না যে কেউ নিজে নিজে আসলে নিজের চেয়ার নিতে পারে কিনা, সে লিখতে পারে কিনা যে আমি মাননীয় মেয়র। তাকে তো রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, আইনগতভাবে শপথ পড়ানো হয়নি। শপথ না পড়ে এই ধরনের চেয়ারে কিভাবে বসে? প্রশাসক হিসেবে বসতে পারে, কিন্তু দাবি তো করতে পারে। হ্যাঁ, দাবি করতে পারে, কিন্তু দাবি করলে সে এইভাবে আসলে জানি না সেটি আসলে এটি তার একটা প্রতিবাদ হতে পারে এক ধরনের, যে সে এই প্রতিবাদটা এইভাবে প্রকাশ করলো। শাহিন, আমি আসলে দুটি সিটি কর্পোরেশনে একটু তুলনামূলক পার্থক্য দেখতে চাচ্ছিলাম, কেননা একটা সিটি কর্পোরেশনে ফাঁকা রয়েছে, সেখানে কোনো প্রশাসক নেই, মেয়র নেই, কিছুই নেই। আরেকটা সিটি কর্পোরেশনে তো কেউ একজন আছে, সেইখানে না আসলে নেই তা না। দক্ষিণ সিটিতে কিন্তু প্রশাসক রয়েছেন, একজন প্রশাসকের দায়িত্বে রয়েছে। সব প্রশাসক তো আর ফাঁকা থাকে না, কিন্তু ওই যে তারা তো দায়িত্ব পালন করতে হবে। এবং উত্তর সিটিতে কি করলেন, যে ওই প্রশাসক যেহেতু সময় দিতে পারছেন না, উপদেষ্টা পরিষদ থেকে একজনকে প্রশাসক করা হলো। সেটি নিয়েও অনেক কথা হয়েছে যে আসলে যাকে প্রশাসক করা হলো সে আসলে কতটা এটার জন্য যোগ্য মানুষ কিনা। কারণ একটি সিটি কর্পোরেশন চালানো তো যেই সেই ব্যাপার না, বসলো আর হয়ে গেল। তো এজাজ সাহেব বসেছেন, এখানে বসার পরে তিনি পরিবেশ নিয়ে কাজ করেন, নদী রক্ষা নিয়ে কাজ করেন, খাল নিয়ে কাজ করেন, সেই দিক থেকে তার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু পরিবেশ আর নদী খাল নিয়ে তো আর পুরো একটা সিটি কর্পোরেশন চালানো, যেমন আমরা দেখছি এই মুহূর্তে যে জলাবদ্ধতার সমস্যা, বৃষ্টি আসতেছে, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মশা এবং ডেঙ্গু। ঢাকা সিটিতে, যে সিটিতে আপনারা উত্তর বলেন আর দক্ষিণ বলেন, সেটি নিয়ে কি কার্যক্রম? এর আগে তো মেয়ররা অনেক কিছু করেছেন, অনেক বড় বড় বাজেটও বললো যে অনেক বড় বড় বাজেট হয়েছে, খরচ হয়েছে, তাদের ব্যর্থতা অপমান হয়েছে, নকল ওষুধ কিনেছেন, সেগুলো নিয়ে অনেক কিছু হয়েছে। সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায়ও বড় ধরনের দুর্নীতি আছে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি রয়েছে। কিন্তু এই যে সচিবকে সরিয়ে একজন সাধারণ মানুষকে প্রশাসক হিসেবে বসানো হলো, তাতে করে কি খুব বেশি লাভবান হয়েছে মানুষ? সেবা কি খুব বেশি পেয়েছে সাধারণ মানুষ? নতুন প্রশাসক সেই জায়গাতেই তো রয়েছে। ঈদের আগে একটি কমিটি আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, মশক নিধন এবং ডেঙ্গু নিয়ে যারা কাজ করে, সেই কমিটির প্রধান হচ্ছে অধ্যাপক কবিরুল বাশার, জাহাঙ্গীরনগর কীটতত্ত্ব বিভাগের প্রধান। উনি ওনার টিম দিয়ে একটা জরিপ চালিয়েছেন ঢাকা শহরে, এবং সেখানে সেই জরিপে 20টি বাড়ির মধ্যে 15টি বাড়ির মধ্যেই ডেঙ্গুর পাওয়া গেছে, লার্ভা পাওয়া গেছে। তো এই যে অবস্থা, এবং তারা বলছে যে এইবার প্রকট আকার ধারণ করবে। আপনি এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু 400-র বেশি রোগী রয়েছে ঢাকায়, প্রতিদিন ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বাড়ছে, মহামারী আকার ধারণ করে ফেলবে। কারণ নির্বাচিত যারা ছিলেন তখন তারা যেভাবে নিয়ন্ত্রণ করতেন, তারা যেভাবে এই ডেঙ্গুর আসলে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে, নানা মাধ্যমে তারা, বিশেষ করে কাউন্সিলররা যে মহল্লায় মহল্লায় কাজ করতেন, তাদেরকে তো দায়িত্ব দেওয়া হতো। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা কাজ করতেন, তারা প্রতিদিন ক্র্যাশ প্রোগ্রামে বের হতেন, মশা মারার জন্য ওষুধ ছেটাতেন, লার্ভার জন্য জরিমানা করতেন। সেগুলো তো কিছুই নাই।
মানুষ তো যার যার মতো, মানুষকে বলেই করানো যায় না, না বলে কিভাবে করাবে? শাহিন, খুবই স্পেসিফিক একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে নতুন প্রশাসক যখন এখানে আসলেন অনেক ইতিবাচক উদ্যোগের কথা তার মুখ থেকে আমরা শুনেছিলাম, শুধুমাত্র খাল উচ্ছেদ কর্মসূচি ছাড়া একটি কাজের কথা আপনাকে মেনশন করতে হবে, যেহেতু আপনি লম্বা সময় এটি নিয়ে কাজ করছেন। নতুন প্রশাসকের জি, না, উনি তো ওভারঅল বলতে, আমি তো বললাম গেল ঈদ ট্রাফিক ব্যবস্থাপনা কিরকম ছিল, ওভারঅল উনি বলতেছেন ওভারঅল কাজ করেন। তার বিরুদ্ধে অভিযোগ আসলো, সে ঈদের আগে গাবতলী হাট নিয়েও একটা আসলো, যে হাটের ইজারা নিয়ে তার ব্যবস্থাপনা, শেষ পর্যন্ত সেই ইজারা সে সিটি কর্পোরেশনই করতে চাইলো, তারপরেও করতে পারলো না, ইজারা দিতেই হলো। উনি বলেছিলেন যে ইজারা দেওয়ার চাইতে বেশি টাকা, সে আমার কাছে সরাসরি বলেছে যে আমি যদি বাইরে ইজারা দিই যে টাকা আসবে, আমি সিটি কর্পোরেশন থেকে চালালে তার চেয়ে বেশি টাকা আসবে। শেষ পর্যন্ত সেটি পারে নাই। ট্রাফিক ব্যবস্থাপনা তো ঢাকায় আসলে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, উনি কিভাবে করবেন? ওনার পক্ষে তো সেটা সম্ভব না। কিছু কিছু জায়গায় নতুন কিছু ট্রাফিকের বাতি লাগানো হয়েছে, কিছু সিগন্যাল, এই মানুষ পারাপারের জন্য কিছু সিগন্যাল পরীক্ষামূলক এগুলো লাগানো হয়েছে। এটা তো আসলে উনি যে করবেন বা ওনার কাজ যেই আসবে সেই করবে, এগুলো প্রজেক্টের কাজ। ট্রাফিক বিভাগের সাথে আমি কথা বলেছিলাম যে তারা নতুন করে ঢাকায় বেশ কিছু ফুটওভার ব্রিজ মানুষের রাস্তা পারাপারের জন্য এবং ট্রাফিক সিগন্যালের জন্য তারা বড় একটা প্রজেক্ট নিচ্ছে। নতুন যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন, ওনার সাথে আমার কথা হয়েছিল এবং সিটি কর্পোরেশনের সাথে বসে তারা করবেন। তো এখন আসলে এই সমস্যাগুলো কখনোই সমাধান হবে না যে পর্যন্ত নির্বাচিত কাউন্সিলররা না আসবে এলাকায় এলাকায়, নির্বাচিত মেয়র যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো কিন্তু কখনোই সঠিকভাবে শেষ হবে না। এখন দেখেন উত্তরে হয়তো কাজ হচ্ছে, কিন্তু কতটা হচ্ছে জানি না। নির্বাচিত মেয়র কাউন্সিলর নিয়ে বলছিলেন, কিন্তু যখন ছিল তখনও কি সঠিকভাবে হয়েছে? পুরোপুরি তো কখনোই হয় নাই। মানুষ তাদের যে অধিকার, নাগরিক অধিকার, সেটা কখনোই সে পায় নাই। যখন নির্বাচিত ছিল তার চেয়ে এখন খারাপ অবস্থা, এই হচ্ছে অবস্থা। তার মানে যাতে এখন যা হচ্ছে মন্দের সবই ভালো লোক দেখানো। হ্যাঁ, মন্দের ভালো আমরা বলি না যে মন্দের ভালো, তো হয়তো নির্বাচিত থাকলে এখন তো কোথাও কাউন্সিলর নাই। আপনি একটা ওয়ার্ডে যান, আমার ওয়ার্ডেই যান, আপনি 25 নম্বর ওয়ার্ড নাখালপাড়া, সেখানে যান, আপনি গেলে দেখবেন যে ওই কাউন্সিলর অফিস কেউ আছে কি নাই, ওই সিটি কর্পোরেশনের 2-1 কর্মচারী বসে থাকে। ওখানে দেখবেন অনেক মানুষ সেবা প্রত্যাশীরা সেবা পাচ্ছে না, কারণ তাদের তো অনেক দায়িত্ব। সেখানে জন্ম নিবন্ধন দিতে হয়, বিভিন্ন নিতে হয়, আপনার নাগরিক সনদ নিতে হয়, অনেক ধরনের কাজ রয়েছে। প্রত্যেকটা কাজেই কিন্তু সিটি কর্পোরেশন জড়িত মানুষের। তো সেখানে যদি যারা তারা কাজ না পায়, এখন বর্জ্য ব্যবস্থাপনা আপনি দেখেন অনেক আগের চাইতে খারাপ অবস্থা, বর্জ্য ব্যবস্থাপনায় খুব বেশি ভালো না। কিছুদিন আগে আপনি হয়তো খেয়াল করেছেন যে এই বিশ্ব রোডে এখানে কোকাকোলার মোড় বলে, ওখানে একটি সেকেন্ডারি ট্রান্সফার সেন্টার আছে, তার সামনে অনেক বর্জ্য ফেলে রাস্তার উপরে আন্দোলন করছিল পরিচ্ছন্নতা কর্মচারী যারা। তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থা আসলে নির্বাচিত একটা না আসলে হবে না। শাহিন, আপনার কাছে ছিলাম, আপনি আজকে সারাদিন সচিবালয়ে ছিলেন এবং আমরা জানি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আসলে মন্তব্য করেছেন যে সরকারি কাজে কেউ যেন আসলে বাধা প্রদান না করে। তার এই মন্তব্যের কারণ কি এবং আপনি সারাদিন সচিবালয়ে কি কি দেখেছেন? হ্যাঁ, সচিবালয় তো গতকাল থেকেই শুরু হয়েছে কার্যক্রম। ঈদের ছুটির লম্বা ছুটি ছিল, তারপরে গতকালকে কিছুটা ঢিলেঢালাভাবে কাজ চলেছে। তো আজকে সচিবালয়ে কিছুটা উত্তেজনা ছিল। এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে কর্মচারীদের যে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন 2025, সেটি নিয়ে যে আন্দোলন করছিলেন কর্মচারীরা, কর্মকর্তারা, সেই আন্দোলনটি কিন্তু আজকে আবার শুরু হয়েছে। আজকে তারা সকাল থেকেই শুরু করে, তারা বিক্ষোভ করে, মিছিল করে এবং স্মারকলিপি দেয় উপদেষ্টাদের কাছে। এর আগেও কিন্তু তারা এই স্মারকলিপি দিয়েছে কয়েকজন উপদেষ্টাকে, এবং উপদেষ্টা মণ্ডলীর থেকে 3 সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছিল তাদের এই বিষয়টা সুরাহা করার জন্য, যে কমিটির প্রধান করা হয়েছে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টাকে। তো আসিফ নজরুল যে কারণেই বলেছেন যে আসলে সচিবালয়ের ভিতরে তারা যে ধরনের কার্যক্রম করছে, এর আগে তো মোটামুটি সচিবালয়ের গেট টেট বন্ধ করে দিয়ে ভিতরে তারা বিক্ষোভ চালিয়েছে, সচিবালয়ের কর্মবিরতিতে ছিল। তো তারা যদি এইভাবে কাজ করে, এইভাবে বিক্ষোভ করে, তাহলে তো সচিবালয়ের কাজ ব্যাঘাত ঘটবে। সেজন্যই আসিফ নজরুল বলেছেন যে সরকারি কাজে বাধা দিলে তাদেরকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন এটি আর না করেন। আর এদিক থেকে যারা আন্দোলনকারী তারা বলেছেন যে আমরা এটি করতে চাই না, আমাদের দাবিগুলো মেনে নিলেই তো আমরা আর আন্দোলন করতে চাই না। তারা যেটি বলেছেন যে আগামীকালও তারা আন্দোলন করবেন, এবং যদি তাদেরকে আলোচনা টেবিলে না ডাকা হয়, যদি তাদের সাথে সমঝোতা না করা হয়, তাহলে পরবর্তীতে তারা আরও নতুন কর্মসূচি দিয়ে তারা এটিকে করবে।
তো এই আন্দোলন তো বিভিন্ন ধরনের আন্দোলন সচিবালয় কেন্দ্রিক হয়েছে, আপনি জানেন এর আগে। আর আরেকটি বিষয় হচ্ছে যে গুম কমিশন নিয়ে কিছু কথা বলেছেন আসিফ নজরুল। আজকে যুক্তরাষ্ট্র থেকে একটি দল এসেছে বাংলাদেশে, এই বাংলাদেশে যে এতদিন যে গুম হয়েছে, খুন হয়েছে, সেগুলো নিয়ে গবেষণা করার জন্য বা তাদের কিছু রিপোর্ট তৈরি করবেন। তাদের সাথে একটি বৈঠক ছিল, সেই বৈঠকের পরে আসিফ নজরুল বলেছেন যে আগামী 1 মাসের মধ্যে আইন সংশোধন করা হবে, করে শক্তিশালী একটা গুম কমিশন করা হবে বাংলাদেশে। তো এই শক্তিশালী গুম কমিশন আসলে অবশ্যই দরকার আমি মনে করি, কারণ রাজনৈতিক চারিতার্থ হাসিল করার জন্য গত সরকার যেভাবে গুম করেছে মানুষকে, যেভাবে মায়ের বুক খালি করেছে, যেভাবে আয়না ঘর করা হয়েছে, এমনও আছে যে যাদেরকে ইলিয়াস আলী বিএনপির, তার লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাজিদুল ইসলাম সুমন নাখালপাড়ার, তার লাশ এখনো পাওয়া যায়নি। এরকম হাজারো নেতাকর্মীদের লাশ কিন্তু গুম হয়ে গেছে, আর পাওয়া যায়নি। একটা পরিবার যদি কেউ মারা যায়, তার লাশটা ফেরত পায়, তখন সে বুঝতে পারে যে তাকে পাওয়া গেল, তাকে কবর দিল বা সৎকার করলো, যেটাই করলো। কিন্তু যার কোনো খবরই পাওয়া গেল না, তারা কিভাবে ভাববে যে সে জীবিত না মৃত? এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো নিয়ে যে পরিবারগুলো বেঁচে আছে, তো এগুলো নিয়ে গবেষণা হবে, এগুলো নিয়ে অনুসন্ধান হবে, সেই কমিশন কাজ করবে। এই গুমের পিছনে যারা জড়িত, কিভাবে গুম করা হয়েছে, কেন করা হয়েছে, সেগুলো বেরিয়ে আসবে। তা আমরা চাই এই কমিশন আরো শক্তিশালী হোক। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে যেন এই ভিন্নমত পোষণকারী বা সরকারের বিরুদ্ধে কথা বললে বা আমার পছন্দ হলো না, আমি ক্ষমতার বড়াই করে কাউকে গুম করলাম, কাউকে খুন করলাম, সেই সুযোগ যাতে আর না আসে। আমরা চাই সেই পরিবর্তনটা আসুক, বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা তৈরি হোক, মানুষ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক, মানুষ মানুষকে সহযোগিতা করুক। জি শাহিন, আমরা তো একেবারেই শেষ দিকে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ যে অনেক কিছুই জেনেছি, অনেক ঘটে যাওয়া ঘটনার পেছনের ইতিহাসগুলো জেনেছে। আমি কি কোনোভাবে সারাদিন অবশ্যই আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে আমার, যেহেতু আমরা আজকের দিনের ঘটনা নিয়ে কথা বলছি। আপনি আজকে আদালতে গিয়েছিলেন সংবাদ সংগ্রহ করতে, সেখানে ট্রাইব্যুনালে বিচার চলছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ তাদের যে বিচার চলছে, আজকের সেখানে কি সর্বশেষ খবর সেটি বলুন। জি শাহিন, ইতিমধ্যে কিন্তু এই বড় ব্যাপারটি আমরা সবাই জেনেছি। দেখুন, আজকে আমরা যখন সেখানে উপস্থিত ছিলাম, তখন কিন্তু সেখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কিন্তু হাজির করা হয়েছিল, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা জেনেছি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা, তাদেরকে কিন্তু আগামী 7 দিনের মধ্যে হাজির হওয়ার জন্য 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যে নির্দেশনা, সেটি কিন্তু প্রদান করা হয়েছে। এবং গত বছর যে জুলাই বিপ্লব ছিল, জুলাই আন্দোলনের সময় তারা কিন্তু সরকারি ভূমিকায় ছিল, সেই জায়গা থেকে কিন্তু একদম বিরোধী এবং আন্দোলন দমন পীড়নে কিন্তু তাদের একটি ভূমিকা ছিল। সেই জায়গা থেকে এই যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আন্দোলনকারী ছিল, যারা শিক্ষার্থী ছিল, তাদের যে প্রায় 1800 মানুষ, তাদের যে খুনের দায়টি তাদের উপর কিন্তু বর্তায়। সেই জায়গা থেকে তারা যে মামলার আসামি, সেই মামলাটি কিন্তু এই জুনে চলমান হয়েছে, এবং এর মধ্যে একমাত্র আসামি যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি হচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি যিনি। তো চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে আজকে হাজির করা হয়, এবং এরপরে হচ্ছে পরবর্তী যে 2 জন আসামি রয়েছে তাদেরকে হাজির করার জন্য কিন্তু পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হলো, আপনারা কি প্রশ্ন করেছিলেন যে বিজ্ঞপ্তি পাওয়ার পরেও যদি তারা না আসে তাহলে কি হবে? জি, আমাদের প্রশ্নের উত্তরে সরাসরি চিফ প্রসিকিউটর তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা এই বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যদি হাজির না হয়, সেক্ষেত্রে কিন্তু একেবারে আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত রেখেই বিচারিক কার্যক্রম চলবে, সেটি আসলে নিয়ম। জি, এবং কোনোভাবেই যদি এটি বাধা দেওয়ার কেউ চেষ্টা করে, সেটাও কিন্তু বরদাস্ত করা হবে না। জি জি শাহিন, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিহাদ, আপনাকেও ধন্যবাদ পুরোটা সময় আমার সাথে থাকার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।